হোটেল গ্র্যান্ড ব্রাদার্সে উঠেছিলাম না? আমরা এখন বের হচ্ছি, কোথায় যাবো? সুতারকান্দি। প্রিয় বন্ধুরা, সিলেট ভ্রমণের প্রথম দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল আলম, শফিক্স রোমিং থেকে। আমাদের ইউটিউব চ্যানেল শফিক্স রোমিংয়ের এই পর্বে আমরা সিলেট ভ্রমণ করছি 4 এবং 5 জুলাই 2025। আজকে সকালবেলা ঝকঝকে রোদ বেরিয়েছে। আমরা এই যে হোটেলে ছিলাম, হোটেল গ্র্যান্ড ব্রাদার্স, এই হোটেলে এসেই আমরা উঠেছিলাম সকালবেলায়। জাস্ট আমরা হোটেলে ব্যাগটা রেখে নাস্তা করেই বেরিয়ে পড়লাম 3 জন মিলে। এটি সিলেট শহরের মেন্দিগঞ্জ এলাকায় এই হোটেলটির অবস্থান। আমরা হুমায়ুন চত্বর নামক যে বাস স্ট্যান্ড, সেখানে নেমেছিলাম। এখান থেকে অটোতে সুরমা নদী পার হয়ে এই হোটেল গ্র্যান্ড ব্রাদার্সে আমরা উঠেছিলাম। এখন সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি সিএনজি স্ট্যান্ডে, এবং এই যে সামনে সিএনজিগুলো দাঁড়িয়ে আছে, আমরা সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। চলছে দর কষাকষি। সিএনজি চালক চাচ্ছিলেন 1000 টাকা, শুধু আমাদের পৌঁছে দিয়ে চলে আসবেন। হ্যাঁ, আমরা 3 জনে 500 টাকা দিই। আচ্ছা, সরি, দেখেন চলছে ভীষণ দর কষাকষির পালা। জহির ভাই বলে দিয়েছিলেন 500 টাকা, সিএনজি চালক চেয়েছিলেন 1000 টাকা। মাঝামাঝি জায়গায় এসে আলাউদ্দিন বললেন আচ্ছা ঠিক আছে 600 টাকা, তাতেও রাজি না। আচ্ছা, তাহলে যে আপনারা বিকাল টাইমে এখন লিয়ে যাইবা, আপনারা সব কাম কাজ সারিয়া আশেপাশে ঘুরিয়ে উড়িয়ে একবারে সন্ধ্যা লোক করে লিয়ে যাইবা, ওলা কইয়া নকানি ওটাতে আপনারা ওখান থেকে স্যার তো অন্য কোথাও যাবেন না, তেমন কিছু না। আমরা আগে ওখানেই যাব, ঘুরে ফিরে ভালো লাগলে সেটা পরের কথা, আবার চলে আসতে পারি বা অন্য কোথাও যেতে পারি, ঠিক নাই? তো আপনি প্রথম কাজ হলো নামায় দিয়েন, তারপরে আমরা প্রয়োজনে আমাদের সিদ্ধান্ত পরে। তো আপনি এক কাজ করেন ভাই, আরেকটু নিচে নামেন, আপনি একটু আসেন, আমরা একটু আগাই, দুজন মিলে একটা মিউচুয়াল করি। প্রয়োজনে আপনার নাম্বারটা নেন, আপনি ওখানে গিয়ে জাস্টিফাই করেন স্যার, ঠিক আছে? পারি না স্যার, পারলে ওর সবাই আপনি নিয়ে চলে যেতেন স্যার। আপনারা মনে বলতে বেশি বলতে, আমরা সবার জন্য, আপনি বিদেশি মানুষ বলেন আর লোকাল মানুষ সব সমান। আচ্ছা 700 টাকা নিয়ে যান, আর কথা বলেন না, আসেন চল, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ বলে রওনা দিই। এটা শাহজালাল ব্রিজ না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইটা হলো কিন ব্রিজ। হ্যাঁ হ্যাঁ। আর এইটা কি পুকুর না নদীর পাড় নাকি? যাই হোক, আমরা চলতে শুরু করলাম। দুপাশের সৌন্দর্য সত্যিই অতুলনীয়। নদীর খাল এবং সবুজ সুন্দর গাছপালা তো রয়েছে। আমরা উঠতে যাচ্ছি এই যে সুরমা নদীর উপরে প্রতিষ্ঠিত একটি ব্রিজ, যে ব্রিজটিকে উনি একটু আগে বললেন শাহজালাল ব্রিজ। যাই হোক, আমরা এই ব্রিজটি অতিক্রম করছি, আর আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি সুরমা নদী। সিলেট শহরের একদম নিচ দিয়ে পাদদেশে অথবা সিলেট শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে এই সুরমা নদী। এটি ভারতের পাহাড় অঞ্চল থেকে বয়ে আসা একটি নদী, এবং এই নদীটি মূলত বরাক উপত্যকা থেকে বিভাজন হয়ে কুশিয়ারা এবং সুরমা দুটো ভাগে ভাগ হয়ে চলে এসছে। আমরা ব্রিজ থেকে নেমে একটু বাম দিকে চলে যাব, বাম দিকে গিয়ে তারপর নিচে নেমে অন্য রাস্তা ধরে এগোতে থাকব। হুমায়ুন চত্বর থেকে এই আমাদের হোটেল পর্যন্ত এই রাস্তাটি সত্যি আমাকে খুব টানে। কারণটা হলো প্রচুর বড় বড় সুন্দর গাছপালা ছিল। এই যে আমরা বাম দিকে ঘুরে গেলাম, সোজা সামনেই হুমায়ুন চত্বরটা। আমরা ব্রিজ থেকে নেমেই বাম দিকে মোড় নিলাম। সিলেটে এসেছি আমরা মাত্র 2 দিনের জন্য। আমাদের হাতে সময় 4 এবং 5। 6 তারিখ ছুটি থাকলেও 6 তারিখের দিনের বেলায় আমরা জার্নি করব রাজশাহীর উদ্দেশ্যে। সেই জন্য 6 তারিখের জার্নিটা আমরা রাখি নাই। আজকে আমরা যাব সুতারকান্দি, আর আগামীকালকে আমাদের প্ল্যান আছে আমরা যাব লালাখাল দেখতে এবং পান্থুমাই।
তো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পর্ব অপেক্ষা করছে। দেখা যাক এর পরের পর্বে আরও কি কি থাকছে আমাদের সঙ্গে। যোগীগঞ্জ রোড, যোগীগঞ্জ রোড, হ্যাঁ। প্লাস এটা দিয়ে আপনার বিহারি বাজারও যেতে পারবেন, আবার এদিক দিয়ে আপনার ওই গোললেখাও যেতে পারবেন। এই মোড়টার নাম কি? এই রোড, হ্যাঁ, যোগীগঞ্জ রোড। এই মোড়, এই মোড়টা হচ্ছে কি আপনার কদমতলি বাঁধ বলে এটা। উনি বললেন এটি কদমতলি মোড়। আমি জানি না এটি কদমতলি মোড় কিনা কি বা অথবা কিনা, কিন্তু বাট কদমতলি একটা বাস স্ট্যান্ড আছে, এটা আমরা শুনেছিলাম সিলেটে। এটি হতেও পারে অথবা অন্য একটি এলাকা হতে পারে, এটি হয়তো কদমতলি অন্য কিছু। তো যাই হোক, আমরা শুনলাম, কিন্তু বিষয়গুলো নিয়ে অত মাথা না ঘামিয়ে আমরা এগিয়ে চললাম সিলেটের সৌন্দর্য অন্বেষণে। সিএনজি কত করে এখানে? এখানে স্যার 43 টাকা লিটার। 43। আমাদের গাড়িতে সিএনজি ভরা হয়ে গেলে পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশন থেকে আমরা আবার গাড়িতে উঠে এসে বসলাম এবং চালক গাড়ি ছেড়ে দিল যথারীতি। সিলেট অনেক সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলতে যা বোঝায়। এখানে নদী আছে, হাওড় আছে, বাওড় আছে, এবং সবথেকে বড় জিনিস যেটি, সেটি হলো মেঘালয়ের বিশাল বড় পাহাড়ি রেঞ্জ, যা মেঘালয়ের হলেও সৌন্দর্যটা আস্বাদন করা যায় এপার থেকেও। সেই সৌন্দর্যটা পুরো একটা বেড়ার মতো হয়ে আছে সিলেটের উত্তর অংশ দিয়ে পূর্ব অংশ পর্যন্ত। তো সেই চমৎকার সৌন্দর্য অন্বেষণের জন্য এই যে পাহাড় থেকে বয়ে আসা অসংখ্য খাল, অসংখ্য নদী, এগুলো বয়ে চলেছে এই সিলেট জেলার ভিতর দিয়ে এবং তারপরে বাংলাদেশের বুক চিরে বঙ্গোপসাগরে। আমরা যখন পান্থুমাই যাব পরের পর্বে, আপনারা অবশ্যই দেখতে পারবেন এই পান্থুমাইতে গেলেও প্রচুর ঝর্ণা পাহাড় থেকে বয়ে আসছে নিচের দিকে, এবং এটি অবশ্যই এই পানিটা ভারতের দিকে যাচ্ছে না। এই পানিগুলো সব, এই ঝর্ণার পানিগুলো বাংলাদেশেই প্রবাহিত হচ্ছে এবং বাংলাদেশের হাওড় বাওড় হয়েই নদী হয়ে সেটি বঙ্গোপসাগরের দিকে ধাবিত হয়। সুতরাং যে সৌন্দর্যটি দর্শন করার, সেটি বাংলাদেশ থেকেও দর্শন করা যায়। হয়তো সেখানে পৌঁছা যায় না এই জন্যই যে পাসপোর্ট ভিসা ছাড়া সেখানে পৌঁছা তো মুশকিল, কিন্তু সৌন্দর্য দর্শনের জন্য কোনো বাধা খুব একটা হয় না। সেই জন্যই হাজার হাজার পর্যটক প্রতি বছর প্রায় সব সময়ই, অর্থাৎ বছরের সব সময়ই সিলেট ভ্রমণে আসেন। এখন জুলাই মাস চলছে, জুলাই মাস বর্ষাকাল। তো বর্ষাকালে সাধারণত প্রচণ্ড বৃষ্টি হয়। আপনারা জানেন যে চেরাপুঞ্জি হলো সবথেকে বেশি বৃষ্টিপাতের জায়গা এবং সেটি সিলেটের অতি সন্নিকটে। তো আমরা বাড়ি থেকে যখন বের হই, তখন অ্যাকচুয়ালি আমরা বের হয়েছিলাম এমনই একটি চিন্তা করে যে রাস্তার মধ্যে থেকে শুরু করে সিলেটে পৌঁছার পরে অনর্গল বৃষ্টি হতেই থাকবে এবং সেই বৃষ্টির মধ্যেই হয়তো আমাদের বেড়াতে হবে। এই জন্য আমরা ছাতা নিয়ে এসেছিলাম সঙ্গে, তারপরে আরও অন্যান্য প্রস্তুতিও ছিল। যাই হোক, কিন্তু মজার ব্যাপার কি জানেন, অদ্ভুত একটি ব্যাপার, এই পুরো দুদিনের ভ্রমণে একবারও বৃষ্টি আমাদের বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা যেখানেই যখন গিয়েছি বৃষ্টি মুক্ত। আবার সেই জায়গাটি পরিদর্শন করে আমরা গাড়িতে উঠেছি, রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা পর্দা টেনে ছাতা দিয়ে কোনো রকম আড়াল করে, আবার কখনো ভিজেও আধভেজা হয়ে গাড়ি চলছেই, গাড়ির থামাথামি নেই, গাড়ি চলছে, আমরা চলছি। বর্ষায় সিলেটকে কেমন লাগে, বর্ষায় সিলেটের প্রকৃতি কতটা সবুজ, তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। সত্যি ভ্রমণ কত যে আনন্দের, সবুজ প্রকৃতি মানুষের মনকে যে কত চঞ্চল করে দেয়, কত পুলকিত করে দেয়, কত আনন্দিত করে দেয়, এটি একমাত্র ভ্রমণে না গেলে বোঝা যায় না। অবশ্য একটা কথা ঠিক,
শুধু ভ্রমণে গেলেই হবে না, এই প্রকৃতিকে অন্বেষণ করার, আস্বাদন করার সত্যিকার একটা মন থাকতে হবে। যদি এটি না থাকে তাহলে এখানে গেলেও আপনার ভালো লাগবে না। আমাদের এলাকাতেও আছে, কিন্তু মানুষ এইভাবে মাঝে মাঝে দেখা যায়। ও, মোহাম্মদ চৌধুরী একাডেমি, আচ্ছা, এই জন্য এমসি। এটা কি কলেজ না স্কুল? কলেজ না? আচ্ছা আচ্ছা, বেশ বড় তো। এটা গোলাপগঞ্জ। সুরমার পাশ দিয়ে? আচ্ছা 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 আচ্ছা। চলতে চলতে আমরা গোলাপগঞ্জে এসে পৌঁছলাম। এটি সিলেটের একটি উপজেলা, গোলাপগঞ্জ। এই গোলাপগঞ্জের উপর দিয়েই আসলে জকিগঞ্জ বিয়ানীবাজারের রাস্তাটি চলে গেছে। আমরা যাচ্ছি বিয়ানীবাজার। আমাদের যে লক্ষ্য সুতারকান্দি, সেটি আসলে বিয়ানীবাজার থানার মধ্যে অবস্থিত এবং এটি হলো ভারতের করিমগঞ্জের বর্ডার। মিরগঞ্জ এদিক দিয়ে যায়। আবার এই রোডে কি আপনার ফিঞ্চিগঞ্জ উঠতে পারবেন। সুরমা যে কুশিয়ারের পাটিয়া। গোলাপগঞ্জ পার হওয়ার পরপর কিছুক্ষণ চলার পরে আমাদের গাড়ির চালক দেখালেন বাম দিকে একটি উঁচু টাওয়ারের মাথায় আলোক শিখা জ্বলছে, অর্থাৎ আগুনের শিখা জ্বলছে। উনি বললেন এটি কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র। এটি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস স্টেশন বা গ্যাস ক্ষেত্র, গ্যাস ফিল্ড কৈলাসটিলা। এই যে দেখুন বাম দিকে একটি উঁচু টাওয়ারের উপরে আগুনের শিখা জ্বলছে। সাধারণত প্রত্যেকটি গ্যাস ফিল্ডের যেখানে কূপগুলো থাকে সেখানে এমনি উঁচু একটি টাওয়ারে গ্যাস নির্গত হওয়ার সুযোগ দেওয়া হয় এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে এটা পরিষ্কার বোঝা যায় যে হ্যাঁ, গ্যাসের প্রবাহমানতা রয়েছে। আমাদের লক্ষ্য এখানে নয়, আমাদের লক্ষ্য অনেক দূরে, সেটি সুতারকান্দি বর্ডার, যেখানে যাওয়ার জন্য আমি গতবার সিলেটে এসেও ইচ্ছে পোষণ করেছিলাম, কিন্তু আমার যাওয়াটা ঠিক হয়ে ওঠেনি। সেই কারণেই এইবারে আমার পরিকল্পনা ছিল, বাড়ি থেকে পরিকল্পনা করেই বেরিয়েছি যে সুতারকান্দি বর্ডার
করিমগঞ্জের বর্ডার, এই সমস্ত এলাকাগুলো এবার দেখব। এবং মানে অবশ্যই আমাদের ভ্রমণ তালিকায় থাকবে বাংলাদেশের সুন্দরতম একটি গ্রাম মেঘালয় পাহাড়ের কোলে, এবং সেখানে একটি চমৎকার ঝর্ণাও আছে, সেই জায়গাটির নাম পান্থুমাই। এবং আরও একটি জায়গা আমার এর আগে কখনোই দেখা ছিল না, সেটি হলো লালাখাল। তো আশা করছি এগুলোতে আমরা যাব, আগামী কালকে যাব, এবং সেগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। শুধু আপনারা সাথে থাকবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করবেন, যাতে এই বিষয়গুলোকে আরও একটু উন্নত করা যায়, সুন্দর করা যায়, কি করলে সেটি আরও ভালো হয়। এটি যদি আপনাদের মন্তব্য পায় তাহলে পরিশ্রম করতে সার্থক মনে হবে। আমি অত্যন্ত ভ্রমণপ্রিয়, ভ্রমণ পাগল একজন মানুষ বলতে পারেন, এবং ভ্রমণ করি এই প্রকৃতির লীলাভূমি যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই বৈচিত্র্যপূর্ণ জায়গাগুলা। এবং সবথেকে বড় কথা, আমি সবুজকে ভীষণ ভালোবাসি। সেই জন্যই এই সবুজ বনভূমি, সবুজ তৃণভূমি, সবুজ জঙ্গল আমাকে ভীষণ টানে। আর তাই তো প্রতি মুহূর্তে ঘর থেকে 2 দিন 4 দিন পরপরই বেরিয়ে যায় এই সবুজের খোঁজে, সবুজের কোলে। আমি আমার মনের আনন্দে ভ্রমণ করি, আর সেই ভ্রমণের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার লক্ষ্য একটাই, যে এই ভ্রমণের ভিডিওগুলো ইউটিউবে থেকে যাবে। আমার যদি কখনো মন খারাপ হয়, আমার যদি কখনো দেখতে ইচ্ছে করে, এই অ্যালবামগুলো থেকে আমি এই ভ্রমণগুলো খুঁজে বের করব এবং সেগুলো দেখতে থাকব। আপনাদের সঙ্গে শুধু এইটুকু বলি, আপনারা সাথে থাকলে যেটা হয়, এক ধরনের অনুপ্রেরণা পাওয়া যায়, যে হ্যাঁ, আমার সঙ্গে দর্শক আছে, তারাও আমার মতো আনন্দ পায়। সুতরাং আমার নিজের আনন্দে তো বটেই, আপনাদের আনন্দের জন্যও কিন্তু আমি ভিডিও তৈরি করি। এবং আমি হয়তো এই ভ্রমণ প্রোগ্রামগুলোকে লিখিত আকারে প্রকাশ করতে পারতাম। আমার অনেক সহকর্মী আমাকে উৎসাহ দিয়েছিলেন আমি যেন কিছু লিখি, কিন্তু সেটি আমি ঠিক পারিনি ধৈর্যহীনতার কারণে। আমার ধৈর্য কেন জানি না লিখতে সায় দেয় না, কিন্তু ভ্রমণ করতে যেহেতু ভালো লাগে, তাই ভিডিও করার উপকরণগুলো সংগ্রহ করেছি, যাতে এগুলো ভিডিও করে আমি ইউটিউব লাইব্রেরিতে বা ইউটিউবের এই পেজগুলোতে এখানে রেখে দিতে পারি, এবং সেটি লেখার মতোই জীবন্ত হয়ে থাকবে, যেটি আমিও দেখতে পারবো, আপনারাও দেখতে পারবেন। চলতে চলতে বাম দিকে খেয়াল করুন, বাম দিকে উঁচু পাহাড় শুরু হয়ে গেল, নীল পাহাড়। এই নীল পাহাড়টি হলো মেঘালয় এবং আসাম রেঞ্জের পাহাড়। আপনারা জানেন আসাম ভারতের 7 সিস্টার্সের একটি অঞ্চল বা একটি রাজ্য, কিন্তু বাংলাদেশের উত্তর অংশে, সেটি মেঘালয়ের আরও পশ্চিমে এবং মেঘালয়ের উত্তরেও রয়েছে। কিন্তু সেই আসাম উত্তর দিয়ে এসে মেঘালয়কে অতিক্রম করে বাংলাদেশের পূর্ব দিকেও এসে গেছে, সেইটাই এখানে অল্প একটু দেখা যাচ্ছে। অর্থাৎ এটি আমাদের যে সিলেটের উত্তর দিকে জাফলং রেঞ্জ, সেই জাফলং রেঞ্জ অতিক্রম করে জকিগঞ্জ পর্যন্ত এসে এটি শেষ হয়েছে। আচ্ছা, এই ফাঁকে রাজশাহী থেকে আমরা যেভাবে আসলাম সেই বর্ণনাটা একটু করা দরকার। সত্যি 4, 5 এবং 6 জুলাই 2025 সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন অতিরিক্ত ছুটি থাকায় আমরা এই 3টা দিনকে টার্গেট করে ভ্রমণের উদ্দেশ্য পাকাপোক্ত করি, পরিকল্পনাটা করে ফেলি, এবং সেই মোতাবেক আমরা একটু সময় বেশি পাওয়ার জন্য 3 তারিখ রাতে আমরা রওনা দিই রাজশাহী থেকে হানিফ ট্রাভেলসের একটি বাসে। এই বাসটি 2x2 সিটের, 40 সিটের একটি গাড়ি। গাড়িটির লেগ স্পেস খুবই কম ছিল, যে কারণে গাড়িটি ভালো, গাড়ির টান ভালো, যদিও খুব ঝুঁকিপূর্ণ ড্রাইভিং ছিল, বাট তারপরেও আমি বলবো যে গাড়িটি যথেষ্ট ড্রাইভিং ভালোই করেছিল এবং ট্রেনে গিয়েছিল, আমরা যথাসময়ে সিলেট পৌঁছেও যাই। কিন্তু এই যে লেগ স্পেস কম থাকার কারণে সেটি একটু কষ্টদায়ক ছিল। বিশেষ করে রাতের জার্নিতে ঘুম আসছিল না ঠিকমতো, পাটা শার্ট করতে না পারার কারণে। তো যাই হোক, আমরা এই গাড়িতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 1200 টাকা করে, রাজশাহী টু সিলেট। এটি বলতে পারেন সারা রাতের জার্নি। সন্ধ্যে 7:15 আমাদের গাড়িটি ছেড়েছিল, এবং পরের দিন প্রায় সেই রকমই 7:15 বা 7:30 দিকেই আমরা সিলেট নেমেছিলাম।
তো আপনারা এভাবে আসতে পারেন। আর আপনাদের আরামের জন্য একটু বলি, যদি আপনারা একটু রাতে ভালো করে ঘুমাতে চান, ইচ্ছে করলে রাজশাহী থেকে ব্রেক জার্নি করে রাজশাহী টু ঢাকা ভালো কোনো বাসে চলে আসতে পারেন এবং ঢাকা টু সিলেট ওই রাতেই আবার গাড়ি পেয়ে যাবেন, সেই গাড়ি ধরে আপনারা সিলেট চলে আসতে পারেন। মাঝখানে শুধু গাড়ি বদল, কিন্তু গাড়ির কোয়ালিটি হয়তোবা ভালো পেতে পারেন। ভালো বলতে আমি বোঝাচ্ছি এসি গাড়ি যদি হয় এবং সেটি 28 সিটের হলে সবথেকে ভালো, না হলেও অন্তত 36 সিট হলেও অসুবিধা নেই। 200 টাকাই দেবো। বন্ধুরা, আমরা এইমাত্র একটি মোড়ে এসে পৌঁছলাম। সে মোড়ের নাম হলো চরখাই বাজার। এই চরখাই বাজার থেকেই রাস্তার দুদিকে দুটি চলে গেছে, একটা ডান দিকে একটা বাম দিকে। ডান দিকের রাস্তাটি বিয়ানীবাজারের এবং বাম দিকের রাস্তাটি চলে গেছিল সোজা জকিগঞ্জ। আমরা এই মুহূর্তে জকিগঞ্জ না গিয়ে সুতারকান্দি যাব বলে আমরা বিয়ানীবাজারের রাস্তা ধরলাম এবং ডান দিকে মোড় নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাম দিকে সেই নীল পাহাড় আমাদের সঙ্গেই আছে, আর রাস্তার দুধারেই রয়েছে এই রকম হাওড় বাওড়, অর্থাৎ কিছুটা নিচু ভূমি বা জলাভূমির মতো। তো সেই জন্য দিগন্ত বিস্তৃত রেখা অবধি দেখা যায়, একেবারে যতদূর দৃষ্টি যায় পুরো ফাঁকা, কোনো বেশি জঙ্গল বা ওই ধরনের কোনো ফসলের ক্ষেত নেই, যেটি আমাদের এলাকায়, উত্তরবঙ্গে আমাদের এলাকায় আছে। বিশেষ করে আখের জমি, কলার গাছ, এটা ওটা, আম গাছ, জাম গাছ, বিভিন্ন গাছ থাকার কারণে দিগন্তটা ঠিক দূর থেকে ভালো দেখা যায় না। তবে উত্তরবঙ্গ বলতে যা বোঝায় সেদিকে গেলে আবার দেখা যায়। সেটি হলো যেমন নওগাঁর এলাকায় যদি আপনি যান, জয়পুরহাট এলাকায় যদি আপনি যান, এখানে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত রয়েছে। এটি যেহেতু জঙ্গলাকীর্ণ নয়, তাই ধান ক্ষেতের উপর দিয়ে দিগন্তটা দেখা যায়, অর্থাৎ আকাশ এবং মাটির মিতালিটা অনেকটা দৃষ্টিগোচর হয়। আমাদের এলাকায় খুব একটা হয় না। জঙ্গলি গাছপালা, রাস্তাঘাটও তার ভিতর দিয়ে, বা কোথাও ফসলের ক্ষেতটাও সেরকম। যাই হোক, সিলেটকে আমরা উপভোগ করছি প্রাণ ভরে। আমরা এখানে একটি নদীর একটি শাখা খুঁজে পেলাম এবং তার উপর একটি ব্রিজ, সেই ব্রিজের উপর থেকে আরও সুন্দর লাগছে প্রকৃতিকে। একটু উঁচু থেকে দেখছি বলে, আসলে উঁচু থেকে যে কোনো জিনিসই দেখতে ভীষণ ভালো লাগে। আপনারা পরখ করে দেখবেন যে মাটির লেভেল থেকে কোনো কিছু দেখা আর উপর থেকে দেখার মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেই জন্যই তো পাহাড়ে উঠলে প্রকৃতিকে দেখতে এত ভালো লাগে। রাস্তাটি ছিল অত্যন্ত সুন্দর, যদিও আমরা শেষের দিকে রাস্তাটি পেয়েছিলাম একটু খারাপ, তো সেটির বর্ণনা আমরা পরবর্তী পর্বে আপনাদের করব বা দেখাবো। এখন পর্যন্ত আমরা যে রাস্তাটি পেয়েছি সেই রাস্তাটি অনেক সুন্দর। আমরা এইমাত্র যে মোড়টি অতিক্রম করলাম সেটির নাম 0 পয়েন্ট। এই মোড় থেকেই পরবর্তীতে জকিগঞ্জের যে মেইন রাস্তা বা জকিগঞ্জ উপজেলা, সেখানে যাওয়ার একটি শর্টকাট রাস্তা এটি আছে। এদিক দিয়ে ভিতর দিয়ে আমরা ঠিক এই পরের পর্বে আপনাদের যেটা দেখাতে যাব, সেখানে এই রাস্তাটা দিয়ে ভ্রমণ করব। এই রাস্তার দুপাশটা অনেক সুন্দর, রাস্তাটা চিকন সরু, রাস্তাটা একটু খারাপ, কিন্তু আমরা শর্টকাটে ওই চরখাই বাজারে না গিয়ে 0 পয়েন্ট থেকেই যাওয়া যায় জকিগঞ্জে। তো আপনারা যারা সুতারকান্দি আসবেন বেড়াতে, তারা এখান থেকে ফেরার পথে এই 0 পয়েন্ট থেকেই ডান দিকে মোড় নিয়ে জকিগঞ্জ সোজা গিয়ে উপজেলায় উঠে পড়তে পারবেন। তাতে আপনাদের ওই চরখাই বাজার হয়ে মেন রাস্তা ধরে যেতে হবে না, সেটা অনেকটা ঘুরপথ এখান থেকে। আর যদি সিলেট থেকে আসেন, তাহলে যদি জকিগঞ্জ যেতে চান, তাহলে এই রাস্তায় কখনোই ঢোকার দরকার নেই, সরাসরি চরখাই বাজার থেকে আপনারা জকিগঞ্জ চলে যেতে পারবেন। সিলেট থেকে বাসেও আসা যায়, জকিগঞ্জ সরাসরি বাস আছে। ভাড়াটা আমার শোনা হয়নি, কিন্তু রাস্তার দূরত্ব প্রায় 70-72 কিলোমিটার মতো রাস্তা। তো আমার ধারণা ঘন্টা 3 সময় বা 2.5 ঘন্টা মতো হয়তো লাগবে, লোকাল বাস যেহেতু। আপনারা ইচ্ছা করলে বাস স্ট্যান্ড থেকে বাস ধরেও কিন্তু জকিগঞ্জে সরাসরি চলে যেতে পারেন। আর এইখানে আসতে গেলে এখানে আসারও বাস আছে, বিশেষ করে বিয়ানীবাজারের বাস তো অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও এই পথে কিন্তু আরও অন্যান্য এলাকার কিছু বাস বিয়ানীবাজার হয়েই যাতায়াত করে, সেগুলো সিলেট থেকে খোঁজ নিয়ে আসলেই আসা যাবে। এছাড়াও এই যে এইরকম সিএনজি তো রয়েছে।
কুশিয়ারা শেওলা সেতু। আমরা চলতে চলতে কুশিয়ারা নদীর উপরে তৈরি শ্যাওলা ব্রিজে উঠে আসলাম। কি অদ্ভুত আকাশটা দেখুন, পুরো নীল আকাশ আর সাদা মেঘ জায়গায় জায়গায় থোকা থোকা হয়ে রয়েছে। কি অসাধারণ সৌন্দর্য! আমি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর নিচে কুশিয়ারা নদী, এটি পাহাড় থেকে বয়ে আসা একটি নদী এবং বেশ স্রোত ছিল এই সময়। কুশিয়ারা নদীর উপরে এই ব্রিজটি হওয়ার কারণে এই পাশে যাতায়াত ব্যবস্থা খুব সহজ হয়েছে। এটি সহজেই বোঝা যায়, ব্রিজ মানেই যাতায়াত সহজ করে দেয়। আগে এক সময় এই ব্রিজ হওয়ার আগে এখানে অবশ্যই নৌকা বা ফেরি চলতো। তো যাই হোক, এই ব্রিজটি অতিক্রম করে আমরা সামনে এগিয়ে যাওয়ার পথে একটু থামতে বাধ্য হলাম। এখানে থেমে পাহাড়ের কোলে যে নদীটি, সেই নদীর দূরে নদীর উপরে সেই নীল পাহাড়টি বারবার দেখছিলাম। আর নদীর বয়ে চলা সেখানে বোটগুলো বা বিভিন্ন নৌকা যে বয়ে যাচ্ছে সেগুলোর ছবি দেখার জন্য না দাঁড়িয়ে যেন আমরা আর পারি নাই। আমরা বাধ্য হয়ে গাড়ি থামিয়ে এখানে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করছিলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, তারপরে আবার চলতে শুরু করলাম। থেমে থাকা তো আর যায় না, তাই থেমে থাকার সুযোগও নেই। আবার সেই পথ চলা এবং চলতে চলতে আমরা এই কিছুক্ষণের মধ্যেই একটি আস্তে আস্তে শহর একটি ভাবের মতো জায়গায় চলে আসলাম, মাঠটা পেরিয়ে। এবং মনে হচ্ছে সামনেই একটি বাজার। হ্যাঁ, পরে জেনেছি এই বাজারটার নাম দুবাগ বাজার। আসলে সিলেটের উচ্চারণে এটি দুবাগ হয়েছে কিনা জানি না। আমার মনে হয়েছে এই জায়গাটি আসলে দুভাগ। কারণটি হলো এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে, একটা সুদারকান্দির দিকে, একটি বিয়ানীবাজার উপজেলার দিকে। তো আমার কাছে এই জন্য মনে হয়েছে জায়গাটি হয়তোবা দুভাগ থেকেই এই নামটি এসছে, বাট স্থানীয়ভাবে লেখা ছিল দুবাগ। আমরা সেই শব্দটি লিখছি এখানে, দুবাগ বাজার। আমরা বাম দিকের রাস্তা ধরলাম। এই রাস্তাটি অপেক্ষাকৃত খারাপ, পিচ ছিল না, কার্পেটিং ছিল না। এটি হেরিংবন একটি রাস্তা এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল বাম দিকে পাথর এনে জমা করে রাখা হয়েছে, ভারত থেকে আসছে ইম্পোর্ট হয়ে। এবং ডান দিকে অনেক কনস্ট্রাকশন কাজ চলছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্ভবত এখানে চলছিল। আমার ধারণা 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সব কিছু এই জায়গাগুলোর যে কার্যক্রম সেটি আপাতত বন্ধ আছে। এটি হয়তো পরবর্তীতে সরকার আবার পদক্ষেপ নিলে কাজ শুরু হবে এবং এই জায়গাটি বেশ জাঁকজমকপূর্ণ এবং গতিশীল হয়ে উঠবে। বাম দিকে অনেক বিল্ডিং ইনকমপ্লিট, মনে হচ্ছিল কাজ করতে করতে সব যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে। আমদানি রপ্তানি এই মুহূর্তে পুরোপুরি বন্ধ। বাংলাদেশের বিশেষ করে 7 সিস্টার্সের সঙ্গে যত বাণিজ্য বাংলাদেশের ছিল সমস্ত আঞ্চলিক বর্ডারগুলো মানে ইমিগ্রেশন একটু হালকা চলে, বাট কাস্টমস এবং ল্যান্ড পোর্টের যে ব্যাপারটি সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। তো সেই জন্য বাম দিকে দেখুন ওয়্যার হাউসগুলো সব ফাঁকা পড়ে আছে, গাড়ি ঘোড়ার চলাচল নেই, চুপচাপ সব বসে আছে যার যার মতো, জনমানব শূন্য প্রায়। এই জায়গাগুলো আবার সচল হয়ে উঠবে যখন পরবর্তীতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে আমদানি রপ্তানি শুরু হবে এবং মানুষ পাসপোর্ট ভিসা নিয়ে রীতিমতো এখান দিয়ে যাতায়াত করতে পারবে। বাম দিকে বিশাল এরিয়া জুড়ে প্রাচীর। এই প্রাচীরের মধ্যেই আমাদের কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশনের যত কারবার সেটি সব ভিতরে, যে কারণে অনেক বড় এলাকা নিয়েই এখানে অনেক কাজ শুরু করেছিল। অনেক কিছু হয়েও গেছে, বাট কিছু কাজ ইনকমপ্লিট এবং এই মুহূর্তে যেহেতু সব কিছু বন্ধ তাই নীরব নিথর হয়ে সব পড়ে আছে। এই ব্রিজের উপরের গ্রাম কি আমাদের না? আমরা চলে এসেছি শ্যাওলা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারে। এই অংশটা এই যে এটা কাদের, ওইটা বাংলাদেশের না ইন্ডিয়া? সেটাই তো বলছি যে বড় স্থাপনা করছে।
ওই যে বুঝতে পারছি। আজ শুক্রবার ছিল, তাই জুমার নামাজের দিন। আমরা তিনজনই এখানে একটি মসজিদ ছিল, বেশ বড় মসজিদ, এই যে সামনে গিয়ে ডান পাশে, আমরা সেই মসজিদে জুমার নামাজ আদায় করলাম এবং তারপরে ফিরে এসে এখানে যারা কর্মরত তাদের সঙ্গে কথা বললাম, তথ্যগুলো জানলাম, কিভাবে কি হতো না হতো, এখন কি অবস্থায় আছে, এই সমস্ত তথ্যগুলো বা তাদের কাছ থেকে কিছু গল্প গুজব শুনে আমরা তাদেরকে বিদায় জানালাম এবং জানিয়ে আবার আমরা পথ ধরেছিলাম। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিয়ানীবাজার থানা, সিলেটের বিয়ানীবাজার থানার শেওলা ল্যান্ড কাস্টমস স্টেশনের সামনে। ওপারে করিমগঞ্জ, মাত্র এই বর্ডার থেকে 15 কিলোমিটার দূরে করিমগঞ্জের অবস্থান, যেটি ভারতের মধ্যে। আর আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ চেকপোস্টে। এটির নাম শেওলা ল্যান্ড কাস্টমস স্টেশন। জায়গাটি বেশ সুন্দর, মনোরম। এই সামনে গেট দেখা যাচ্ছে, আমাদের গেট নীল রঙের, এবং মাঝখানে নোম্যান্স ল্যান্ডের পরে ওদের যে গেটটি সেটি হলো সবুজ রঙের। আর এইটা হচ্ছে আমাদের কাস্টমসের হাউস, কাস্টম সম্ভবত এটা কি বলে, এটা ওয়্যার হাউস। আমাদের এরিয়া, বাংলাদেশের এই পুরো এরিয়াটা, এটা আমাদের পুরোটা। এখানে একটা অটো স্ট্যান্ড রয়েছে, যেটা সিলেট থেকে মানুষজন এসে এটা দেখার জন্য এখানে আসে বা লোকজন। এই অটো স্ট্যান্ডে এসে গাড়ি থামিয়ে, এখানে মসজিদ আছে, একটা নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই যে ভিতরে একটি মসজিদ দেখা যাচ্ছে, এখানে ছোটোখাটো 2-4টি দোকানও আছে, ইচ্ছে করলে এখানে আসা যায়। সিলেট থেকে এই জায়গার দূরত্ব 45 কিলোমিটারের মতো, এবং সিএনজিতে ভাড়া পড়ে ওভারঅল 1000 টাকার মতো। এখানে একটু বার্গেনিং করলে 700-800 টাকাতেও আসা সম্ভব। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভ্রমণ। এবং ওপাশে আমরা মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছি, বিশাল উঁচু উঁচু পাহাড়। আমি একটু জুম করে, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, নীল রঙের পাহাড়। তো এখন সীমান্তের কার্যক্রম সম্ভবত বন্ধ আছে, আমদানি রপ্তানিও নাই, সেই জন্য এই জায়গাটি আপাতত ফাঁকা আছে। বন্ধুগণ, বৃষ্টির পরে পরিষ্কার ঝকঝকে আকাশ দিয়ে ফুটে বেরিয়েছে রোদ, এবং প্রচণ্ড রোদের দাবদাহে এখানে বেশিক্ষণ টিকা যাচ্ছিল না। তারপরেও মন চাইছিল আরও কিছুক্ষণ থেকে যায়, কিন্তু ফিরতে হবে। আমরা এখান থেকে চলে যাব সোজা জকিগঞ্জ, যেখান থেকে করিমগঞ্জের বর্ডার একদম সন্নিকটে, নদীর এপার আর ওপার, ছোট্ট নদী কুশিয়ারা, তার দুপাশে দুটো শহর। তো সেটি দেখার জন্য আমরা এখান থেকে ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আপনারা সাথেই থাকবেন এবং পরের অংশে দেখতে পারবেন জকিগঞ্জ এবং করিমগঞ্জ দুটো শহর কত কাছাকাছি, এবং মাঝখানে শুধু একটি ছোট্ট নদী কুশিয়ারা। আমরা চলতে চলতে এই সামনে বামের দিকে হঠাৎ করে দেখলাম অনেকগুলো রেলের স্লিপার বাম দিকে এখানে রাখা। খুব সম্ভবত সুদারকান্দি দিয়ে রেল লাইন করার স্বপ্ন ছিল গত সরকারের, সেটি হয়নি। খুব ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ।